আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব সর্বশেষ প্রকাশিত আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। ইউক্রেনের বিমান কোম্পানিতে রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা। এদিকে রাশিয়ার যুদ্ধ বিমানের ধাওয়ায় পালালো মার্কিন ড্রোন। ইসরায়েলের রাজধানী তেল আবিবে গুলি, এক ইহুদিবাদী নিহত। এবার ইউক্রেনের লুহান্স্কে রাশিয়ার গ্রাম দখল। আমরা হিন্দি ভাষার দাসত্ব করব না, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর বক্তব্য। সর্বশেষ জানিয়ে দেব ইমরান খানকে গ্রেফতারের প্রতিবাদে উত্তাল পাকিস্তান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইউক্রেনের বিমান কোম্পানিতে রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা। রাশিয়া এবার ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ বিমান কোম্পানির উপর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। কৃষ্ণ সাগরের একটি তেলবাহী জাহাজে ইউক্রেন সমুদ্রভিত্তিক ড্রোন দিয়ে হামলা চালানোর একদিন পর রাশিয়া এই পাল্টা হামলা চালালো বলে জানা গেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহ অন্য কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার সেনারা কিনঝাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালায়। যে বিমান কোম্পানির উপর হামলা চালানো হয়েছে তাদের কারখানা ইউক্রেনের পশ্চিমাঞ্চল খোমেলোনস্কি এলাকায় অবস্থিত। জেলেনস্কি বলেন, বিমান ও হেলিকপ্টারের ইঞ্জিন উৎপাদনকারী মোটর সিটস কোম্পানির ওপর হামলা হয়েছে। গত নভেম্বরে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই কোম্পানিকে তাদের অধীনে নিয়ে নেয়। শুক্রবার ইউক্রেনের একটি সমুদ্রভিত্তিক ড্রোন রাশিয়ার তেলবাহী একটি জাহাজে হামলা চালায়। এর একদিন পর রাশিয়া পাল্টা হামলা চালালে ওই জাহাজে করে রাশিয়ার সেনাদের জন্য জ্বালানি তেল নেওয়া হচ্ছিল। ইউক্রেন দাবি করেছে তারা রাশিয়ার তেলবাহী জাহাজটিকে উড়িয়ে দিয়েছে, তবে মস্কো বলেছে ড্রোন হামলায় জাহাজের বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এমনকি জাহাজ থেকে সমুদ্রে তেলও ছড়িয়ে পড়েনি। রাশিয়ার যুদ্ধ বিমানের ধাওয়ায় পালালো মার্কিন ড্রোন। কৃষ্ণ সাগরে রাশিয়ার আকাশসীমা লঙ্ঘন রোধে যুদ্ধ বিমান পাঠালে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ড্রোন পালিয়ে যায় বলে দাবি করেছে মস্কো। গতকাল শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার যুদ্ধজাহাজ HU-30 যাওয়ার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের রিপার MQ-9 রুশ সীমান্ত থেকে ইউটার্ন নেয়। ড্রোনটি মার্কিন বিমান বাহিনীর। অভিযান শেষে রুশ যুদ্ধ বিমানটি নিরাপদে বিমান ঘাঁটিতে ফিরে এসেছে। সম্প্রতি কৃষ্ণ সাগর ও বাল্টিক সাগরে রাশিয়ান ও পশ্চিমা যুদ্ধ বিমানের মধ্যে এ ধরনের ঘটনা বহুগুণে বেড়েছে। গত মার্চে কৃষ্ণ সাগরে রাশিয়ার যুদ্ধ বিমানের তৎপরতায় যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি নজরদারি ড্রোন বিধ্বস্ত হলে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এছাড়া মে মাসে মস্কো দাবি করে মাত্র এক সপ্তাহের ব্যবধানে দুটি পৃথক ঘটনায় বাল্টিক সাগরে আকাশসীমায় তারা 4টি মার্কিন কৌশলগত বোমারু বিমানকে বাধা দিয়েছে। এছাড়া ফরাসি, জার্মানি, পুলিশ ও ব্রিটিশ বিমানকে বাধা দেওয়ার কথাও জানিয়েছে রাশিয়া। এদিকে গত মাসে শস্য চুক্তি থেকে রাশিয়ার সরে যাওয়ার পর কৃষ্ণ সাগর ও আশেপাশের বন্দরে একের পর এক ড্রোন হামলার ঘটনা ঘটে চলেছে। 2022 সালের জুলাই রাশিয়া ইউক্রেনের মাঝে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় কৃষ্ণ সাগর শস্য চুক্তি হয়। এ চুক্তির আওতায় ইউক্রেন এতদিন কৃষ্ণ সাগর দিয়ে বিনা বাধায় শস্য রপ্তানি করে আসছিল, তবে মেয়াদোত্তীর্ণ হয় 17 জুলাই এ চুক্তি থেকে বেরিয়ে যায় রাশিয়া। সবশেষ গত শুক্রবার রাতে কৃষ্ণ সাগরে রাশিয়ার একটি তেলের ট্যাঙ্কারে নৌ ড্রোনের মাধ্যমে হামলা চালায় ইউক্রেন। বিবিসির খবরে বলা হয়েছে, ইউক্রেনের এই হামলার সময় রুশ নৌযানের 11 জন নাবিক ছিলেন। তারা কেউ হতাহত হয়নি, তবে হামলায় নৌযানের ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের রাজধানী তেল আবিবে গুলি, এক ইহুদিবাদী নিহত। ইসরায়েলের রাজধানী তেল আবিবের কেন্দ্রস্থলে গোলাগুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে। ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক টানাপোড়েন ও উত্তেজনা বেড়ে চলার মধ্যে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। পুলিশ জানায়, গতকাল তেল আবিবের মন্টেফিওরে স্ট্রিটে হত্যাকাণ্ডটি ঘটে। পুলিশ দাবি, হামলাকারীকে হত্যা করা হয়েছে এবং শহরের বাসিন্দাদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া যে কোনো ধরনের সন্দেহবাদজনক তৎপরতার ব্যাপারে খবর দেওয়ার অনুরোধ জানিয়েছে পুলিশ বলেছে, ঘটনাস্থলে পৌঁছে তারা হামলার শিকার 40 বছর বয়সী ওই ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে এবং তাকে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে 2 ফিলিস্তিনিকে ইহুদিবাদী সেনারা গুলি করে হত্যা করার একদিন পর তেল আবিবের এই হত্যাকাণ্ড ঘটল। এর মধ্যে 18 বছরের এক তরুণকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করেছে ইহুদিবাদী সেনারা। ইসরায়েলি বাহিনী প্রায় নিয়মিতভাবে ফিলিস্তিনের বিভিন্ন শহর ও গ্রামে বর্বর হামলা চালাচ্ছে এবং সাম্প্রতিক দিনগুলোতে ফিলিস্তিনি জনগণের
সন্তানের উপর হত্যাযজ্ঞ বেড়ে চলেছে। চলতি বছর এ পর্যন্ত ইসরায়েলি সেনাদের বর্বর হামলায় 200-র বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ইউক্রেনের লুহান্স্কে রাশিয়ার গ্রাম দখল। ইউক্রেন লুহান্স্কে আরও একটি গ্রাম দখল করেছে রাশিয়া। শনিবার এমন দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। জানায় বিশাল বহর নিয়ে অঞ্চলটিতে হামলা চালায় মস্কোর সেনারা। লিমানে ইউক্রেনের পুনরুদ্ধারকৃত এলাকার খুব কাছাকাছি গ্রামটির অবস্থান। কুপিয়ান্স্কের দুপক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলির কথা জানিয়েছে ক্রেমলিন। হামলা হয় একটি রক্তদান কেন্দ্রেও। দোনেস্কের মস্কোর ছোড়া গোলার আঘাতে বিধ্বস্ত ও আগুন ধরে যায় একটি বিশ্ববিদ্যালয় ভবনে। তবে ইউক্রেনের ছোড়া ক্লাস্টার বোমার আঘাতেই ভবনটি ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি মস্কোর সমর্থিত স্থানীয় প্রশাসনের। বিভিন্ন ফ্রন্টলাইনে কিয়েভ বাহিনীর 15টি রকেট ও 28টি ড্রোন ভূপাতিতের দাবিও করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এছাড়া বাকমুত, মেলিটোপোল ও বার্দিয়ান্স্কের অগ্রসরের দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। আমরা হিন্দি ভাষার দাসত্ব করবেন না, তামিলনাড়ু মুখ্যমন্ত্রীর মন্তব্য। ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন বলেছেন, আমরা হিন্দি ভাষার দাসত্ব করব না। হিন্দি ভাষা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মন্তব্য প্রসঙ্গে গতকাল ডিএমকে প্রধান ও মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন ওই মন্তব্য করেন। এর আগে গত শুক্রবার সংসদের সরকারি ভাষা কমিটির 38তম বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, ধীরে ধীরে হলেও শেষ পর্যন্ত হিন্দিকে কোনো বিরোধিতা ছাড়াই সরকারি ভাষা হিসেবে গ্রহণ করা উচিত। তিনি আরো বলেন, হিন্দি স্থানীয় ভাষার সাথে প্রতিযোগিতায় নেই এবং সমস্ত ভারতীয় ভাষার প্রচারের মাধ্যমেই জাতি শক্তিশালী হবে। ভারতীয় ভাষাগুলোকে উন্নীত করার জন্য এর চেয়ে ভালো সময় আর হতে পারে না, কারণ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন ফোরামে হিন্দি এবং অন্যান্য ভাষাকে গর্বের সাথে উপস্থাপন করেন। অমিত শাহর এ ধরনের মন্তব্যের পর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন পাল্টা জবাবে বলেছেন, আমি হিন্দি গ্রহণের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দুঃসাহসী প্রচেষ্টার তীব্র নিন্দা করছি। এটি অহিন্দিভাষী লোকদের তাদের দাস বানানোর একটি নির্লজ্জ প্রচেষ্টা। স্টালিন আরো বলেন, তামিলনাড়ু হিন্দি আধিপত্য ও তা চাপিয়ে দেওয়ার যে কোনো রূপ প্রত্যাখ্যান করে। আমাদের ভাষা ও ঐতিহ্য আমাদের সংজ্ঞায়িত করে, আমরা হিন্দির দাসত্ব করব না। মুখ্যমন্ত্রী স্টালিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কর্ণাটক এবং পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যে হিন্দি চাপিয়ে দেওয়ার তীব্র বিরোধিতাকে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। তিনি বলেন, কর্ণাটক, পশ্চিমবঙ্গের মতো অনেক রাজ্য হিন্দি চাপারও তীব্র বিরোধিতা করছে। মাননীয় অমিত শাহ, অনুগ্রহ করে ক্রমবর্ধমান প্রতিরোধের উপর নজর দিন। 1965 সালের হিন্দি বিরোধী আন্দোলনের স্ফুলিঙ্গকে উস্কে দেওয়ার একটি বোকামি হবে। স্টালিন এভাবে তামিলনাড়ুকে ধারাবাহিক বিক্ষোভের কথা উল্লেখ করেন, যার ফলে শেষ পর্যন্ত 1960 অনুগ্রহ করে ক্রমবর্ধমান প্রতিরোধের উপর নজর দিন। 1965 সালের হিন্দি বিরোধী আন্দোলনের স্ফুলিঙ্গকে উস্কে দেওয়ার একটি বোকামি হবে। স্টালিন এভাবে তামিলনাড়ুকে ধারাবাহিক বিক্ষোভের কথা উল্লেখ করেন, যার ফলে শেষ পর্যন্ত 1967 সালে ডিএমকে রাজ্যে ক্ষমতা এসেছিল। ইমরান খানকে গ্রেফতারের প্রতিবাদে উত্তাল পাকিস্তান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাজা ও গ্রেফতারের প্রতিবাদে বেশ কিছু স্থানে রাজপথে নেমেছে পিটিআইয়ের কর্মী সমর্থকরা। শনিবার 5 আগস্ট তেহরিক